হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমা ম্যাটার ওয়ারিয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল 2022-এর যে প্র্যাকটিস সিরিজ শুরু হয়েছে, আজকে তার 4th নাম্বার সেট আমরা প্র্যাকটিস করব। অন্যান্য সেটের মতো আজকেও 20টা প্রশ্ন রয়েছে এবং তার সাথে থাকছে ফুল ডিসকাশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চুজ করা হয়েছে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত হবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের লোকপালের প্রতীক কী? দেখো, ভারতের লোকপালের প্রতীক হলো অশোক চক্র। অশোক চক্র। এবার ভারতের লোকপাল কি? লোকপাল এবং তার সাথে দুটো কথা আমরা জানব, লোকায়ুক্ত। ঠিক আছে, লোকায়ুক্ত। লোকপাল আর লোকায়ুক্ত এই দুটো কেন্দ্র সরকারের ক্ষেত্রে আমরা জানবো লোকপাল, এবং রাজ্য সরকারের ক্ষেত্রে বলবো লোকায়ুক্ত। দেখো, লোকপাল কি? লোকপাল হলো মনিটরিং বডি বা সার্ভিলেন্স বডি। সার্ভিলেন্স মানে কি? কে কীভাবে টাকা নেওয়া দেওয়া করছে, মানে সেখানে কোনো ঘাপলা হচ্ছে কিনা বা কোনো রকম টাকার অবৈধ লেনদেন হচ্ছে কিনা সেটার নজর রাখে, নিগরানি রাখে। লোকপাল বললাম কেন্দ্র সরকারের ক্ষেত্রে, মানে কেন্দ্র সরকারের কোনো মন্ত্রী বা এমপি কিংবা তার সাথে কেন্দ্র সরকারের উচ্চ পদস্থ কর্মচারী যারা রয়েছে, যাদের স্যালারি হাইক রয়েছে, তাদের ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে হট করে টাকা অনেক বেশি চলে এলো কোথা থেকে, এই সমস্ত আর কি নিগরানি রাখে লোকপাল। ঠিক রাজ্যের ক্ষেত্রে যখন বলবো, রাজ্যের মন্ত্রিসভা কিংবা এমএলএ কিংবা তার সাথে তোমার রাজ্য সরকারের কোনো যদি উচ্চপদস্থ কর্মচারীর ক্ষেত্রে সেম জিনিসটা হয়ে থাকে, তাহলে পরে মানে নিগরানি রাখার ক্ষেত্রে কাজ করে লোকায়ুক্ত। বোঝা গেল এবার লোকপাল আর লোকায়ুক্ত কী জিনিস। লোকপালের প্রতীক হয়ে গেল অশোক চক্র। এবার ভারতে আজ পর্যন্ত দুজন লোকপাল যুক্ত হয়েছেন। এর আগে যিনি ছিলেন তার নাম ছিল পিনাকি চন্দ্র ঘোষ। পিনাকি চন্দ্র ঘোষ। আর বর্তমানে কে রয়েছেন? বর্তমানে রয়েছেন প্রদীপ কুমার। আচ্ছা, আমার ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছে, তাই মোবাইলে আর কি ভিডিও করতে বাধ্য হচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিও। প্রদীপ কুমার মহান্তি। ঠিক আছে, তাহলে পরে ভারতের লোকপালের প্রতীক হয়ে গেল অশোক চক্র কেন্দ্র সরকারের ক্ষেত্রে, লোকপাল রাজ্য সরকারের ক্ষেত্রে লোকায়ুক্ত। ভারতের প্রথম যে লোকপাল ছিল তার নাম হলো পিনাকি চন্দ্র ঘোষ, আর বর্তমানে কে রয়েছেন? প্রদীপ কুমার মহান্তি। প্রদীপ কুমার মহান্তি। ওকে, এবার পরের প্রশ্ন দেখব, উভচর ও পাখির অন্তর্বর্তীকালীন মিলন সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? দেখো, উভচর থেকে পাখিতে রূপান্তরিত হয়েছে এবং তার যে কনজুগেট, মানে দুটো যখন স্টেপ চেঞ্জ হচ্ছিল সেই সময়কার কিন্তু পাখির জীবাশ্ম পাওয়া গেছে। মানে কিছু বৈশিষ্ট্য উভচরের মতো রয়েছে, কিছু বৈশিষ্ট্য পাখির মতো রয়েছে। এর অন্তর্বর্তীকালীন, ওই জন্য মিলন সংযোগ রক্ষাকারী প্রাণী বলা হচ্ছে। তাহলে উভচর আর পাখির অন্তর্বর্তীকালীন মিলন সংযোগকারী রক্ষার প্রাণীর নাম কি? এই নামটা একটু মনে রাখতে হবে, আর্কিও পটেরিক্স। আর্কিওপটেরিক্স। ঠিক আছে, আর একটা জিনিস আমরা জানবো এর সাথে সাথে, যে এটা আমরা বললাম উভচর আর পাখির অন্তর্বর্তীকালীন মিলন সংযোগ রক্ষাকারী প্রাণী। এবার আমরা জানবো ম্যামালস, পাখি এবং তার সাথে তোমার স্তন্যপায়ী। ঠিক আছে, স্তন্যপায়ী, এই দুটোর মধ্যবর্তীকালীন কে রয়েছে? তাহলে হয়ে যাবে প্ল্যাটিপাস। ঠিক আছে, প্ল্যাটিপাস হয়ে গেল পাখি আর স্তন্যপায়ী বা ম্যামালসের মধ্যবর্তী মিলন সংযোগ রক্ষাকারী প্রাণী। এবার পরের প্রশ্ন 3 নম্বর রয়েছে, ফল পাকাতে কোন গ্যাস আমরা ব্যবহার করি? ফল পাকাতে ব্যবহার করা হয় ইথিলিন। ইথিলিন ব্যবহার করা হয়। ইথিলিনের সংকেত কি? C2H4। ঠিক আছে, C2H4 এই গ্যাসটা ফল পাকাতে ব্যবহার করা হয়। এবার দেখো, ফল রাইপেনিং বা ফল পাকাতে। এবার আর একটা জিনিস রয়েছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, এই অ্যাসিটিলিনের সংকেত হলো C2H2। ঠিক আছে, একটু সংকেতটা মনে রাখবে, ইথিলিন হলো C2H4, এখানে এইরকম হয়ে থাকে CH2 ডাবল বন্ড CH2, মানে দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড রয়েছে। আর অ্যাসিটিলিন যেটা HC ট্রিপল বন্ড CH। ঠিক আছে, এর মধ্যে ট্রিপল বন্ড রয়েছে বা 3টে বন্ড রয়েছে কার্বনের মধ্যে। তো এই অ্যাসিটিলিন গ্যাস কী কাজে ব্যবহার করা হয়? আমরা যে
ও কাটার ক্ষেত্রে, ঝালাই ক্ষেত্রে ব্যবহার করি, ঝালাই যে ব্যবহার করি সেই ঝালাইয়ের ক্ষেত্রে এই গ্যাসটা ব্যবহার করা হয়, ঠিক আছে, অ্যাসিটিলিন। ওকে, পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন রয়েছে, ইনসুলিন কে আবিষ্কার করেন? ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডারিক ব্যান্টিং। ফ্রেডারিক বান্টিং, ঠিক আছে, ফ্রেডারিক বান্টিং ইনসুলিন আবিষ্কার করে। এবার ইনসুলিন থেকে আরেকটা প্রশ্ন আসে, এটা কোন কোষ থেকে নিঃসরিত হয়? তাহলে অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে এই ইনসুলিন খরিত হয়। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হলো রক্তে শর্করার মাত্রাকে কম করা, রক্তে শর্করার মাত্রাকে কম করা, ঠিক আছে। তাহলে রক্তে যদি শর্করার মাত্রাকে কম করে তাহলে কি হবে? সুগারের পেশেন্ট আমরা যেটাকে বলি, বা ডায়াবেটিস মেলিটাস যেটা, সেক্ষেত্রে কি হয়? রক্তে সুগার বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় বা শর্করার পরিমাণ বেড়ে যায়, তাহলে কম করতে সাহায্য করে। তার মানে এই ইনসুলিনের কাজ হলো ডায়াবেটিস মেলিটাসকে প্রতিহত করা বা রক্তে শর্করার পরিমাণকে কম করা। কিন্তু যদি ইনসুলিনের পরিমাণ শরীরে কমতে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে? শর্করার পরিমাণটা তাহলে পরে কন্ট্রোল হবে না, সেক্ষেত্রেই ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। ওকে, তাহলে এখান থেকে আরেকটা পয়েন্ট জানলাম, ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, ঠিক আছে। ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের অভাবে রোগ হয়। পরের প্রশ্ন রয়েছে, একজন স্বাভাবিক ব্যক্তির ন্যূনতম দৃষ্টির দূরত্ব কত? খুব ভালো প্রশ্ন। কত হবে? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার হলো একজন স্বাভাবিক ব্যক্তির ন্যূনতম দৃষ্টির দূরত্ব। মানে ন্যূনতম 25 সেন্টিমিটার দূরে যদি চোখের রাখা হয় তাহলে পরে সুস্পষ্ট চোখে কোনো রকম প্রেসার ছাড়াই সেই জিনিসটাকে ঠিকঠাকভাবে দেখা যায়, ঠিক আছে। তাহলে 25 সেন্টিমিটার বোঝা গেল মানুষের স্বাভাবিক ব্যক্তির, একজন স্বাভাবিক ব্যক্তির ন্যূনতম দৃষ্টির দূরত্ব হলো 25 সেন্টিমিটার। এবার এখান থেকে আরও দু একটা প্রশ্ন থাকে যে মানুষের যে চোখের পাওয়ার সেটা মাপার জন্যে কি একক ব্যবহার করা হয়? ডায়াপ্টার ব্যবহার করা হয়, ঠিক আছে। ডায়াপ্টার একক ব্যবহার করা হয় তোমার চোখের চশমার যে পাওয়ার সেটা মাপার জন্যে, ক্যাপিটাল ডি দ্বারা এটাকে ডিনোট করা হয়, ঠিক আছে। এবার আরও দু একটা হলো, তোমার যদি মানুষ কাছের জিনিস দেখতে না পায়, কাছের জিনিস যদি দেখার ক্ষেত্রে, তাহলে পরে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হাইপারমেট্রিপিয়া। ঠিক আছে, হাইপারমেট্রিপিয়া মানে দূরের জিনিস তো ঠিকঠাক দেখতে, দূরদৃষ্টি যেটাকে বলা হয়, কাছের জিনিস কিন্তু দেখতে পাচ্ছে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে সেটাকে বলছি আমরা হাইপারমেট্রিপিয়া। হাইপারমেট্রিপিয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কাছের জিনিস দেখার জন্য আমরা যে আতস কাঁচ ব্যবহার করি তার মাধ্যমে কি সেটা উত্তল লেন্স, সেটাকে কাছের জিনিস বড় করে দেখতে পাই, তাহলে কাছের জিনিস দেখতে পাচ্ছে না, কি ব্যবহার করব? উত্তল লেন্স ব্যবহার করব, ঠিক আছে। আর যদি দূরের জিনিস দেখতে পাচ্ছে, কাছের জিনিস দেখতে পাচ্ছে ঠিকঠাক কিন্তু দূরের জিনিস দেখতে পাচ্ছে না, তাহলে সেটাকে আমরা বলি মায়োপিয়া, ঠিক আছে। মায়োপিয়া মানে কি? কাছের জিনিস দেখতে পাচ্ছে, দূরের জিনিস দেখতে পাচ্ছে না, ঠিক আছে। এই মায়োপিয়া রোগের ক্ষেত্রে আমরা কোন লেন্স ব্যবহার করি? অবতল লেন্স ব্যবহার করি, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা কতগুলো জিনিস জানলাম। একজন স্বাভাবিক ব্যক্তির ন্যূনতম দৃষ্টির দূরত্ব 25 সেন্টিমিটার। চোখের যে আমরা লেন্স ব্যবহার করি, চশমার লেন্স ব্যবহার করি, তার একক হলো ডায়াপ্টার, এটা গেল। এরপর হলো কাছের জিনিস যদি মানুষ দেখতে পায়, দূরের জিনিস দেখতে পাচ্ছে না, কাছের জিনিস দেখতে পায়, তার মানে শর্ট সাইটেডনেস বা স্বল্প দৃষ্টি, স্বল্প জিনিস দেখতে পাচ্ছে, দূরের জিনিস দেখতে পাচ্ছে না, সেটাকে ইংরেজিতে বলা হয় মায়োপিয়া বা ডাক্তারি ভাষায় মায়োপিয়া বলা হয়। এই ক্ষেত্রে কি করতে হবে? দূরের জিনিস দেখতে গেলে আমাদেরকে অবতল লেন্স ব্যবহার করতে হবে, তাহলে মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়। আর যদি দূরের জিনিস আমি দেখতে পাচ্ছি, কাছের জিনিস দেখতে পাচ্ছি না, তাহলে কি? দূরদৃষ্টি বলি, সেক্ষেত্রে ইংরেজি থেকে সেটাকেই বলা হয় হাইপারমেট্রিপিয়া ডাক্তারি ভাষায়। সেই হাইপারমেট্রিপিয়ার ক্ষেত্রে বা দূরদৃষ্টির ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করে থাকি। ওকে, চলো পরের প্রশ্ন দেখব।
গদর পার্টি কে তৈরি করেন? দেখো, গদর পার্টি কে তৈরি করেন, কত সালে তৈরি করেন, দুটোই পরীক্ষায় আসে। সালটা হলো 1913 সাল। আর কে তৈরি করেন? লালা হরদয়াল। ঠিক আছে, লালা হরদয়াল তৈরি করেন। আর কোথায় তৈরি করেন? সান ফ্রান্সিসকো, আমেরিকার সান ফ্রান্সিসকোতে তৈরি করেন। তাহলে গদর পার্টি 1913 সালে তৈরি হচ্ছে, লালা হরদয়াল তৈরি করছেন, সান ফ্রান্সিসকোতে তৈরি করছেন। এটা একটা ভারতীয় বিপ্লবী সংস্থা। ওকে, আর এখান থেকে আর একটা জিনিস জানবো, এই যে 1913 সালে আর একটা বিখ্যাত কাহিনী হয়েছিল, সেটা হয়ে গেল আরও দুটো কাহিনী, বিখ্যাত কাহিনী। একটা হলো তোমার 1913 সালে যে রাজা হরিশচন্দ্র এই সিনেমাটা ভারতবর্ষের প্রথম সিনেমা, মূক সিনেমা রাজা হরিশচন্দ্র, সেটা পাবলিশ হয়, সেটা আর কি সে বছর রিলিজ হয়, এবং তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান এই বছরে। ঠিক আছে, নোবেল পুরস্কার পেলেন 1913 সালে। তাহলে কী জানলাম? গদর পার্টি 1913 সালে সান ফ্রান্সিসকোতে, আমেরিকার সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল তৈরি করেন। গদর পার্টি একটা ভারতীয় বিপ্লবী সংস্থা। এবার 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠা হয়। 1913 সালে আরও দুটো বিখ্যাত ঘটনা ঘটেছিল ভারতবর্ষের বুকে। একটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর কী পাচ্ছেন? নোবেল পুরস্কার পাচ্ছেন গীতাঞ্জলির জন্যে, দ্য সং অফারিংসের জন্যে নোবেল পুরস্কার পাচ্ছেন। আর 1913 সালেই দাদা সাহেব ফালকের প্রথম সিনেমা, যেটা ভারতবর্ষের প্রথম সিনেমা রাজা হরিশচন্দ্র, এটা কিন্তু রিলিজ হয়। ওকে, চলো পরের প্রশ্ন দেখব। সাইমন কমিশন কবে গঠিত হয়? দুটো প্রশ্ন এখান থেকে পরীক্ষা আসে। সাইমন কমিশন কবে গঠিত হয়? গঠিত হয় 1927 সালে। আর কবে ভারতে আসে? ভারতে আসে, এটা হয়ে যাবে 1928 সাল। দুটোই পরীক্ষায় এসছে, দুটোই মাথায় রাখতে হবে। সাইমন কমিশন 1927 সালে গঠিত হয়, ভারতে আসে 1928 সালে। পরের বছরই ভারতে এসেছিল। ঠিক আছে, দুটো থেকেই পরীক্ষায় আসে, দুটোই মাথায় রাখতে হবে। এবার এই সাইমন কমিশন, সাইমন গো ব্যাক বলে আর কি আন্দোলন শুরু হয়েছিল। কেন আন্দোলন শুরু করা হয়েছিল? কারণ এই সাইমন কমিশনে ভারতীয় কেউ ছিলেন না। যতজন ছিলেন সবাই সাদা চামড়ার মানুষ ছিলেন। ঠিক আছে, যে জন্যে সাইমন গো ব্যাক বলে নারা লাগানো হয়েছিল। এবার ব্রতচারী আন্দোলনের জনক কে? খুব ভালো প্রশ্ন। এটার উত্তর হয়ে যাবে গুরু সদয় দত্ত। খুবই ভালো প্রশ্ন। আশা করি এখন পর্যন্ত তোমরা কোনো সেটে দেখোনি এই পরীক্ষা। এটা WBCS কোনো একটা সালের পরীক্ষায় এসেছিল যে ব্রতচারী আন্দোলনের জনককে, গুরু সদয় দত্ত। মাথায় রাখবে। চল কোদাল চালাই বলে যে গানটা রয়েছে, চল কোদাল চালায়, এই ব্রতচারী আন্দোলনেরই ওটা একটা অংশ। আগে স্কুলে, আমি যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুলে, কিন্তু এই চল কোদাল চালাই এই গানটা কিন্তু আমাদেরকে গাওয়ানো হতো। জানি না এখন গাওয়া হয় কিনা। তো এই ব্রতচারী আন্দোলনের জনক হলেন গুরু সদয় দত্ত। ঠিক আছে, 1932 সালে ব্রতচারী আন্দোলন শুরু হয়। চল কোদাল চালায় এই গানটা সেই ব্রতচারী আন্দোলনেরই একটা অংশ। এবার পরের প্রশ্ন হলো, অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? দেখো, অমরকণ্টক থেকে দুটো নদী, একটা হলো নর্মদা আর একটা হলো সোন নদী। দেখো, এই অমরকণ্টক কোথায় রয়েছে, কোন রাজ্যে অবস্থিত, এটাও পরীক্ষায় পড়েছে। MP বা মধ্যপ্রদেশে অবস্থিত। এখান থেকে দুটো নদীর উৎপত্তি হয়েছে, একটা হলো নর্মদা আর একটা হলো সোন। নর্মদা কি হচ্ছে, এখান থেকে উৎপন্ন হচ্ছে, ধরো মধ্যপ্রদেশ মানে ভারতবর্ষের মাঝের অংশ, ভারতবর্ষের এরকম মাঝের অংশ। ঠিক আছে, এই মাঝ বরাবর মধ্যপ্রদেশ রয়েছে, এখানে অমরকণ্টক তৈরি হচ্ছে। একটা এই দিকে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে পশ্চিম দিকে যেটা প্রবাহিত হচ্ছে সেটা নর্মদা, আর পূর্ব দিকে বিহারের দিকে যেটা প্রবাহিত হচ্ছে সেটা হলো সোন। তাহলে পশ্চিম দিকে কি তোমার মধ্যপ্রদেশ থেকে এইদিকে তোমার রাজস্থান পড়ছে,
গুজরাট মহারাষ্ট্র পড়ছে আর গুজরাট পড়ছে, এর মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা হলো নর্মদা, আর সোন কি বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, মধ্যপ্রদেশ বিহার। ওকে, এই নর্মদা থেকে প্রশ্ন আসে যেটা ভারতের পশ্চিম বাহিনী নদী দুটো রয়েছে, একটা নর্মদা আর একটা হলো তাপ্তি। ঠিক আছে, পশ্চিম বাহিনী নদী এই দুটো মেনলি, নর্মদা আর তাপ্তি। এবার আরেকটা প্রশ্ন আসে যে খাঁড়ি বা এস্চুয়ারি গঠন করেছে কোন নদীগুলো, তাহলে এই নর্মদা আর তাপ্তি, এই পশ্চিম বাহিনী নদী দুটো তার মোহনাতে খাঁড়ি বা এস্চুয়ারি গঠন করেছে। ওকে, পরের প্রশ্ন রয়েছে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত। দেখো, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত যদি বলি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। এই রাজ্যটাই অবস্থিত, আমাদের উত্তর পূর্বের যে মণিপুর রাজ্য রয়েছে সেখানে লোকটাক হ্রদ অবস্থিত। লোকটাক হ্রদ যখনই জানবো তখন তার সাথে সাথে গোটা পৃথিবীর মধ্যে একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান নাম কি? কেইবুল লামজাও। এই নামটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কেইবুল লামজাও যে নামটা বললাম, এটা হলো পৃথিবীর মধ্যে, শুধু ভারত নয় গোটা পৃথিবীর মধ্যে একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যেটা এই লোকটাক হ্রদের মধ্যেই অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? মণিপুরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতবর্ষের বৃহত্তম হিমবাহ কোনটি? দেখো, অনেক হিমবাহ ভারতবর্ষের মধ্যে রয়েছে। হিমবাহ মানে হলো বরফের খণ্ড, বিশাল বরফের খণ্ড যেটা ধীরে ধীরে সরতে থাকে এবং যেটা গলে গিয়ে কিসের উৎপত্তি হয়? নদীর উৎপত্তি হয়। ভারতবর্ষের বৃহত্তম হিমবাহ কোনটা? সিয়াচেন। ঠিক আছে, এই সিয়াচেন হিমবাহ হলো ভারতবর্ষের বৃহত্তম হিমবাহ। গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী বলে যে হিমবাহটা রয়েছে, সেই গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। আর এই সিয়াচেন থেকে আরেকটা প্রশ্ন আসে যে সিয়াচেন হিমবাহ বর্তমানে কোথায়, কোন রাজ্যে অবস্থিত? তাহলে হয়ে যাবে লাদাখ যে ইউনিয়ন টেরিটরি আমাদের রয়েছে বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে লাদাখ, সেখানে সিয়াচেন গ্লেসিয়ার বা সিয়াচেন হিমবাহ অবস্থিত। এটা ভারতবর্ষের বৃহত্তম হিমবাহ। এবার টিংচার অফ আয়োডিন কি? এইভাবে প্রশ্ন আসে না অ্যাকচুয়ালি, এটা টিংচার অফ আয়োডিন কোনটি, এইভাবে প্রশ্ন আসে, 4টে অপশান দেওয়া থাকে। এখানে তোমাদের জানতে হবে 2 থেকে 7%, কী বললাম? আয়োডিনকে I2 লেখা হয়। আয়োডিন একটা গ্যাস, দুটো পরমাণু মিলে একটা অণু গঠন করে। তো আয়োডিন 2 থেকে 7% আয়োডিনের দ্রবণ, কিসের মধ্যে দ্রবণ? ওয়াটার, জল হলো H2O এবং তার সাথে অ্যালকোহল বা C2H5OH। ঠিক আছে, ইথানল, জল এবং অ্যালকোহলের 2 থেকে 7% আয়োডিন এবং তার সাথে কিছু পরিমাণ কী দেওয়া থাকে? পটাশিয়াম আয়োডাইড বা সোডিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড হলো Ki, সোডিয়াম আয়োডাইড হলো Na মানে সোডিয়াম আর I মানে আয়োডাইড। ঠিক আছে, NaI, সোডিয়াম আয়োডাইড বা পটাশিয়াম আয়োডাইড এবং তার সাথে থাকছে 2 থেকে 7% আয়োডিন। জল আর ইথানলের সলিউশন বা দ্রবণ। এবার কি এই টিংচার আয়োডিন কী কাজে ব্যবহার করা হয়? অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়। কোথাও ধরে কেটে গেছে তাহলে পরে এই টিংচার অফ আয়োডিন, আগে আমরা ছোটোবেলায় তোমরা শুনে থাকবে যে লাল ওষুধ বলতাম, কেটে গেলে পরে লাল ওষুধ লাগা, সেই লাল ওষুধটা হলো এই টিংচার অফ আয়োডিন। ওকে, চলো পরের প্রশ্ন দেখব। কোন ধারাটি জাতীয় জরুরি অবস্থার সময়ও কায়েম থাকে? মানে এই ধারাটা কিন্তু আমরা জানি যে জাতীয় জরুরি অবস্থা যখন জারি করা হয় তখন যে সমস্ত ধারাগুলো রয়েছে আমাদের কি বলবো, ফান্ডামেন্টাল রাইটসের যে সমস্ত ধারাগুলো রয়েছে সবগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যায়। শুধু দুটো মাত্র ধারা তখনও অব্যাহত থাকে, ধারা নাম্বার 20 আর ধারা নাম্বার 21। এই দুটো ধারা কিন্তু কোনো রকম অবস্থাতেই আর কি এই দুটোকে কি করা হয় না,
অ্যাব্রোগেট করা হয় না, বা এই দুটো সবসময়তেই জারি থাকে জাতীয় জরুরি অবস্থার সময়। পরের প্রশ্ন দেখব, সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েতের ধারাটি উল্লেখ রয়েছে? দেখো দুটো ধারা আমি বলবো, একটা হলো 40 নম্বর ধারা, যেটা 40, ঠিক আছে, 40 নম্বর ধারা, এটা ডিপিএসপিতে প্রথম উল্লেখ রয়েছে যে ভারতবর্ষে গ্রাম পঞ্চায়েত গঠন করতে হবে, ঠিক আছে। এবার দেখো আরেকটা রয়েছে আমাদের 243, 243 থেকে 243 ও পর্যন্ত, ঠিক আছে, মনে রাখতে হবে 243 থেকে 243 ও পর্যন্ত কি রয়েছে, গ্রাম পঞ্চায়েত সম্বন্ধে বর্ণনা রয়েছে। এবার গ্রাম পঞ্চায়েত কততম সংবিধান সংশোধনীতে? 73তম সংবিধান সংশোধনীতে। কত সাল? 1992 সালের 73তম সংবিধান সংশোধনীতে কি হয়, গ্রাম পঞ্চায়েত যুক্ত হয়। বোঝা গেল। আর গ্রাম পঞ্চায়েত কত নম্বর শিডিউলে বর্ণনা রয়েছে? শিডিউল বা তফসিল বাংলাতে যেটাকে বলা হয়, তফসিলে বর্ণিত রয়েছে, তাহলে নবম তফসিলে বা 9th শিডিউলে কি রয়েছে, সরি এটা 11, ঠিক আছে, 11তম যে তফসিল সেটাতে গ্রাম পঞ্চায়েতের বর্ণনা রয়েছে। 73তম সংবিধান সংশোধন 1992 সালে কি হলো, গ্রাম পঞ্চায়েত যুক্ত করা হলো ভারতীয় সংবিধানে। 40 নম্বর ধারাতে বা 40 নম্বর ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা রয়েছে আমাদের, সেইখানে এর বর্ণনা রয়েছে 40 নম্বর ধারাতে। 243 থেকে 243 ও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ধারাটি বর্ণিত হয়েছে। এবার পরের প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এখন পর্যন্ত পরীক্ষাতে WBCS এই কোশ্চেনটা একবার দেখেছিলাম, আর সিজিএলে মনে হয় একবার এসছে এই কোশ্চেনটা, যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কবে গৃহীত হয়? 10 ডিসেম্বর 1948। আচ্ছা, 10 ডিসেম্বর 1948 সালে, এই সালটা মনে রাখতে হবে। 1948 সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, মানে মানবাধিকারের ওপর ইউনিভার্সাল ডিক্লারেশন, একটা ডিক্লারেশন যে কোন কোন ক্ষেত্রে হিউম্যান রাইটস কিন্তু কোনো রকমভাবে হনন করা হবে না, বা মানবাধিকার হনন করা যাবে না, তার উপর একটা ডিক্লারেশন। এটা কোথায় হয়েছিল? প্যারিসে হয়েছিল। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউনাইটেড নেশন এটা গ্রহণ করে। তাহলে 10 ডিসেম্বর 1948 সালে। পরের প্রশ্ন হলো বসু বিজ্ঞান মন্দির। দেখো বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে হয়ে যাবে 1917 সালে। 1917 সালে আমাদের চম্পারণ বিদ্রোহ বা চম্পারণ সত্যাগ্রহ, যেটা গান্ধীজির নেতৃত্বে হয়েছিল, সেটা 1917 সালে হয়েছিল। জাস্ট রিলেট করে দিচ্ছি, 1917 সালে কি হলো, বসু বিজ্ঞান মন্দির কে তৈরি করেন? জগদীশ চন্দ্র বসু, আচার্য জগদীশ চন্দ্র বসু। বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট 1917 সালে কলকাতাতে প্রতিষ্ঠা করেন। কে তৈরি করলেন? জগদীশ চন্দ্র বসু। 1917 সাল যখন বলছি, 1917 সালে হয়েছিল চম্পারণ বিদ্রোহ বা চম্পারণ সত্যাগ্রহ, যেটা গান্ধীজির ভারতবর্ষের প্রথম সত্যাগ্রহ, সেটাও একই সালে হয়েছিল, 1917 সালে। পরের প্রশ্ন রয়েছে, দেখো সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? দুটো ভ্যালি বলবো, একটা সাইলেন্ট ভ্যালি আর একটা রয়েছে পিন ভ্যালি যেটা, সেটা হলো হিমাচল প্রদেশ, আর সাইলেন্ট ভ্যালি যেটা, এটা হয়ে গেল কেরালা। আমাদের দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, একটা হলো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, যেটা কেরালাতে, আর পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, সেটা হলো হিমাচল প্রদেশ, ঠিক আছে, দুটোই মাথায় রাখতে হবে। চলো পরের প্রশ্ন দেখব। নেক্সট 19 নম্বর প্রশ্ন রয়েছে সরস্বতী সম্মান 2021। দেখো 2022 সালে দেওয়া হয়েছে সরস্বতী সম্মান, রিসেন্টলি দেওয়া হয়েছে। কে পেয়েছেন সরস্বতী সম্মান 2021? তাহলে রামাদর্শ, আচ্ছা রামাদর্শ মিশ্র 2021 সালে সরস্বতী সম্মানে পুরস্কৃত হয়েছেন। সরস্বতী সম্মান কে দিয়ে থাকে? সরস্বতী সম্মান দেওয়া থাকে কে বিড়লা ফাউন্ডেশন। নাম কি বললাম? কে বিড়লা ফাউন্ডেশন, ঠিক আছে, কে বিড়লা ফাউন্ডেশন। কে পেয়েছেন সরস্বতী সম্মান 2021-এ? রামাদর্শ মিশ্র। এবার লাস্ট প্রশ্ন আজকের 20 নম্বর প্রশ্ন,
টিসিএস এর এমডি এবং সিইও কে নিযুক্ত রয়েছেন? টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস ভারতবর্ষের মধ্যে আইটি সেক্টরের সব থেকে বড় সংস্থা হলো টিসিএস। ভারতের সব থেকে বড় আইটি সেক্টর কি বললাম? টিসিএস। এই টিসিএস এর এমডি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার কে নিযুক্ত হয়েছেন? তাহলে হয়ে যাবে রাজেশ গোপীনাথন। ঠিক আছে, তাহলে পরে এই ছিল আজকে লাস্ট কোশ্চেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করছি। আমার ল্যাপটপে একটু প্রবলেম ছিল বলে দুদিন দিতে পারিনি। আজকেও যদিও ল্যাপটপে করতে পারিনি কাজ, যে কারণে মোবাইল থেকে আর কি তোমাদের ক্লাস কমপ্লিট করলাম। ভালো থেকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ওকে, টাটা।